Hello everyone, welcome back to my channel Payal Sweet and Creative World and welcome back to a new fresh vlog. আজকের ব্লগটা একটা অসাধারণ জিনিস নিয়ে। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীর বিখ্যাত জগন্নাথ ধাম মন্দির। তো চলো আমার সাথে তোমরাও শেয়ার করব পুরো মন্দিরের ভিউ, ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণটা। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয় তোমরা জানোই, সুতরাং বাইরে থেকে দেখাবো পুরো মন্দির। এর সাথে এই ভিডিওতেই তোমরা দেখতে পারবে রাতের বেলা মন্দির ঘুরিয়ে দেখালে কেমন লাগে। সুতরাং তোমরা দিনের বেলার ভিউটাও যেমন পাবে, তার সাথে নাইট ভিউটাও পাবে মন্দিরের। তো আমার সাথে দেখতে থাকো তোমরা প্রভু জগন্নাথের পুরো মন্দির। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর তোমরা যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে হিট করে দিও, যাতে আপকামিং ব্লগের নোটিফিকেশানগুলো ফটাফট তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আর দেরি করবো না, শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। আমরা এবার রয়েছি হোটেল NRS রয়্যাল প্যালেস। পুরো হোটেলের একটা ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখিয়ে দেবো সম্পূর্ণ ডিটেল। তাই চোখ রাখো চ্যানেলে এবং অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এখন আমরা সরাসরি পৌঁছে যাব পুরী মন্দির। রয়েছি আমরা MG রোডের ওপরেই আমাদের হোটেল। এই যে দেখতে পাচ্ছ হোটেল NRS রয়্যাল প্যালেস, MG রোডের ওপরে। আর এখান থেকেই অটো টোটো সব কিছু পাওয়া যায়। যদি তোমরা অটো করে স্বর্গদ্বার যেতে চাও তাহলে পড়বে 100 টাকা। আর যদি তোমরা মন্দির যেতে চাও তাহলে এখান থেকে মন্দিরের ভাড়া হলো 200 টাকা। তো এখান থেকে আমরা অটো ধরবো, ধরে চলে যাব পুরী মন্দির। মন্দির যাবে? মন্দির কত? 200 টাকা। 2-3 मिनट रास्ता आपको पैदल जाना पड़ेगा। 10 मिनट पहले पुलिस रोकता नहीं। MG রোড থেকে মন্দির যেতে অটোতে লাগবে 200 টাকা, কিন্তু মন্দির পর্যন্ত পুরো তোমরা এই অটোতে যেতে পারবে না। মন্দিরের 200 মিটার আগে তোমাদের অটো থেকে নেমে যেতে হবে। তো আমরা 200 টাকা দিয়ে অটোতে উঠলাম। দেখতেই পাচ্ছ সামনে ব্যারিকেড দেওয়া রয়েছে। তো অটো করে আসলে তোমাদেরকে এই পর্যন্ত আসতে হবে, এরপরে আর অটো অ্যালাউ নয়। এখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র 200 মিটার। আর এইটুকু রাস্তা তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, অথবা এখান থেকে আবার আলাদা করে অটো বা রিক্সা করেও তোমরা যেতে পারো। রিক্সায় উঠলাম আমরা। এখান থেকে রিক্সায় 60 টাকা নেবে। একদম গিয়ে নামবো আমরা পশ্চিম দুয়ার বা ব্যাঘ্র দুয়ার, যেটা পশ্চিম গেটের সামনে। কষ্ট করেই ঠাসাঠাসি করে দুজনা বসেছি, কারণ এখন যা আয়তন হয়েছে আমাদের, রিক্সায় একটা রিক্সায় একজন গেলেই ঠিকঠাক হবে, তাই না? একদম ঠিক, একদম। যাই হোক, অনেকটা কষ্ট করে ঠাসাঠাসি করে বসে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে, একটা অন্যরকম লাগছে। তো চলো একদম সরাসরি যাচ্ছি আমরা এখন পশ্চিম দুয়ারের সামনে। চলে এসেছি আমরা একদম মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু চোখে পড়ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। টু হুইলার এবং বাইক নিয়ে আসতে পরে দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরের বাইরে পাঁচিলের গায়ে এখানে কিন্তু প্রচুর টু হুইলার স্ট্যান্ড রয়েছে, এখানে তোমরা গাড়ি রাখতে পারো। এছাড়া রিক্সা বা টোটো করে আসলে তোমাদেরকে ঠিক এখানেই নামতে হবে। দেখতেই পাচ্ছ একদম পুরো নতুনভাবে সাজানো রয়েছে পুরীর মন্দির চত্বর। গত বছর আমরা এসেছিলাম মন্দিরে পুজো দিতে, কিন্তু একদম সম্পূর্ণভাবে নতুন এই মন্দির দর্শন আমরাও এই প্রথমবারই করছি। দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে, কারণ অনেকটা বড় এরিয়া নিয়ে খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। ঢুকতেই মন্দির চত্বরের একদম সামনেই রয়েছে বেশ কিছু কাউন্টার। এখানে সম্পূর্ণ বিনামূল্যে জুতো, ব্যাগ, মোবাইল ফোন জমা রাখা হয়। তবে তোমরা চাইলে খুশি হয়ে কিছু দান করতেই পারো। এছাড়া তোমরা যদি মন্দির চত্বরের বাইরের কোনো খাজা বা অন্যান্য দোকানে জুতো, ব্যাগ, মোবাইল ফোন রাখতে চাও, সেক্ষেত্রে তোমাদের আলাদা করে টাকা দিয়ে তবেই কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে হবে। শ্রী জগন্নাথ মন্দির সমগ্র উত্তর ভারতের উপমহাদেশের সবচেয়ে উঁচু স্তম্ভগুলির মধ্যে একটি এবং এর উচ্চতা প্রায় 214 ফিট। এটি একটি পাথরের উত্থাপিত প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছে, যার পরিমাপ প্রায় 10 একর। পুরী শহরের একদম কেন্দ্রস্থলে অবস্থিত সুন্দর এই মন্দিরটি
দুটি প্রাচীর দ্বারা আবদ্ধ। বাইরেরটির নাম মেঘনাদা প্রাচীরা এবং ভেতরটিকে বলা হয় কুর্মা প্রাচীরা। বর্তমান মন্দিরটি খ্রিস্টীয় 12 শতকে নির্মাণ করা হয়েছিল। এই রাস্তা দিয়ে আসতে হবে। এত বড় চওড়া রাস্তা তৈরি করা হয়েছে যাতে রথের সময় অগণিত দর্শনার্থীদের ভিড় হলেও কোনো রকমের অসুবিধা না হয়। দেখো সবাই লাইন দিয়ে এখান থেকে এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছে। জায়গায় জায়গায় রয়েছে এরকম ট্যাপ কলের সুবিধা, যাতে জল তেষ্টা পেলে এখান থেকে জল খাওয়া যায়। আর এই যে রাস্তাটা, এটার নাম হচ্ছে পরিক্রমা মার্গ। এই রাস্তা ধরেই পুরো মন্দিরটার চারপাশ প্রদক্ষিণ করা সম্ভব, সেই জন্য এই রাস্তাটার নাম হলো পরিক্রমা মার্গ। দেখো পুরো পরিক্রমা মার্গের চারপাশ দিয়েই ঘন সবুজ সুন্দর ফুল গাছের বাগান করে সাজানো রয়েছে চারিদিক। এর সাথে সাথে রয়েছে বেশ কিছু বসার জায়গাও। এই মন্দিরটি এখন ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। পুরীতে ঘুরতে এসেছেন অথচ পুরীর মন্দির দর্শন করেননি এমন হিন্দু বোধহয় হাতে গুনেও পাওয়া যাবে না। আর হবে নাই বা কেন, পুরীর এই মন্দির চত্বর জুড়ে রয়েছে হাজারো একটি রহস্য, যা শুনলে সত্যি গায়ে কাটা দেয়। চলো তার কিছুটা অংশ আজকে আমরা জেনে নিই এই ব্লগের মাধ্যমে। ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত এই জগন্নাথ মন্দির হল হিন্দুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির, যা প্রভু জগন্নাথ দেবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি বৈষ্ণব ঐতিহ্যের 108টি অভিমান ক্ষেত্রের মধ্যে একটি। মন্দিরের নথি অনুসারে অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন পুরীতে প্রথম জগন্নাথ দেবের এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। দাঁড়িয়ে রয়েছি এখন একদম পুরো মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ আমার পিছনেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। রাতের বেলা আমরা এসেছিলাম, অপূর্ব সুন্দরভাবে প্রভুর দর্শন করেছি, কিন্তু এটা এমন একটা জায়গা একবার আসলে তো সহজে মন ভরে না। তাই আজকে আমাদের ফেরত চলে যাওয়ার দিন, তো আজকের দিনেও আমরা কিন্তু এসেছি আরও একবার সকালবেলা মন্দিরে দর্শন করার জন্য। বাইরে থেকেই মন্দিরে দর্শন করব আর সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। অপূর্ব সুন্দর জায়গা, আর সব সময় সুন্দর গানের মিউজিক বাজছে এবং সেটা শুনতে শুনতে চারিদিকে পরিক্রমা করছেন সকলেই। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য লুকিয়ে আছে এই পুরীর জগন্নাথ মন্দিরের ভেতর। দাপর যুগে শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়ার পর পাণ্ডবরা তার জ্বলন্ত হৃৎপিণ্ডটি ভাসিয়ে দেন নদীর জলে, এবং সেটি পরবর্তীকালে ভাসতে ভাসতে এসে পৌঁছায় রাজা ইন্দ্রদুম্নের কাছে। মহারাজ ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেয়ে তা প্রতিষ্ঠা করেন এই শ্রীক্ষেত্র পুরীতে নীলমাধব রূপে। প্রায় 1800 বছরের প্রাচীন রীতি অনুযায়ী পুরীর মন্দিরের গা বেয়ে প্রত্যেক দিন একজন পুরোহিত সোজা উপরে উঠে যান একদম মন্দিরের চূড়ায়, এবং সেখানে গিয়ে পূর্ব দিনের ধ্বজা পরিবর্তন করে প্রতিদিনই নিত্য নতুন ধ্বজা সেখানে প্রতিস্থাপন করা হয়। বায়ু যেদিকে প্রবাহিত হয় মন্দিরের এই ধ্বজাটি ঠিক তার বিপরীত দিকে প্রবাহিত হয়, যদিও এর কোনো সায়েন্টিফিক রিজন আজও অবধি পাওয়া যায়নি। মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্রটি রয়েছে তার ওজন প্রায় 20 কেজি, এবং এই চক্রটিকে এমনভাবেই স্থাপনা করা রয়েছে যা পুরীর যে কোনো স্থান থেকেই দৃশ্যমান। আর সবথেকে মজার জিনিস হলো, তুমি যেদিক থেকেই দেখো না কেন মনে হবে সুদর্শন চক্রটি যেন তোমার দিকেই মুখ করা রয়েছে। পুরীর মন্দিরের ওপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যেতে কিংবা কোনো বিমান উড়ে যেতে দেখা যায়নি। অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথের ওপর আর কেউ নেই, সেই বার্তাই দিচ্ছে এই উদাহরণ। পুরীর মন্দিরের মোট 4টি দরজা আছে, যার মধ্যে মুখ্য দরজা হলো সিংহদুয়ার, এবং কথিত আছে সিংহদুয়ারের পূর্ব প্রান্ত পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা গেলেও সিংহদুয়ার অতিক্রম করে মন্দিরের ভেতর প্রবেশ করা মাত্রই এত কাছে অবস্থিত সমুদ্রের গর্জন কিন্তু কোনোদিনও শোনা যায়নি। এই মন্দিরটি এমনভাবে নির্মাণ করা রয়েছে যে সকাল থেকে সন্ধে সূর্য যে স্থানেই থাকুক না কেন মন্দিরের ছায়া কখনোই ভূমি স্পর্শ করে না। এর সঠিক কারণ উদ্ঘাটন করার জন্য বাস্তুকারবিদদের মধ্যে যুগ যুগ ধরে নানান গবেষণা চলছে। আমাদের 4 ধামের মধ্যে অন্যতম ধাম হলো পুরী ধাম, আর প্রভু জগন্নাথ দেবের যে কৃপা তার সাক্ষী তো আমরা সকলেই জানি প্রভুর অসীম কৃপা। তারই একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমরা যেদিন পুরী আসলাম সেদিন
ট্রেন থেকে নেমে এসি ঠান্ডা গরম লেগে পোপো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ওর জ্বর আসে এবং এখানকারই একজন লোকাল ডক্টরকে দেখিয়ে আমরা জানতে পারি ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওর ডান দিকের গলা পুরো ফুলে মাম্পস হয়ে গেছে। তো বাচ্চার শরীর খারাপ হলে কারোরই ভালো লাগে না, সেখানে ঘুরতে এসে যদি শরীর খারাপ হয় এবং এমন একটা জায়গা যেখানে আসার কারণই হচ্ছে পোপো, ও ভীষণ মজা পায় জগন্নাথের দর্শন করে, সমুদ্রে স্নান করে। আমাদের সকলেরই খুব মন খারাপ হয়ে যায়। পরের দিন ছিল আমাদের প্রভুর দর্শনের দিন। ওর শরীরটা পুরোপুরি ঠিক না থাকা সত্ত্বেও আমরা আসি প্রভুর দর্শন করতে এবং প্রভুর কাছে জানাই যে যার জন্য আসা সেই এরকম অসুস্থ। তো আমাদের খুবই মন খারাপ হচ্ছে, ঠাকুর যেন সবটা ঠিক করে দেয়। বিশ্বাস করো তোমরা, ঠাকুরের অসীম কৃপায় পরের দিন সকালবেলা থেকে দেখি ওর সম্পূর্ণ মুখের ফোলা কমে গেছে, জ্বরও ঠাকুরের কৃপায় আর আসেনি। তো বুঝতেই পারছো এটা প্রভুর কৃপা ছাড়া কখনোই সম্ভব নয়। যদিও ওর ওষুধ এখনও চলছে, অ্যান্টিবায়োটিকের কোর্সটা আমরা পুরোটাই কমপ্লিট করব, কিন্তু প্রভুর কৃপায় পোপো এখন সুস্থ। পুরী মন্দিরের সবথেকে অলৌকিক এবং অবিশ্বাস্য জিনিস হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদ। প্রতিদিন সম পরিমাণে এই প্রসাদ রান্না করা হয়, কিন্তু সেখানে দর্শনার্থীদের ভিড় কয়েক হাজার হোক কিংবা কয়েক লক্ষ, কোনো দিনই প্রসাদ কমও পড়ে না, আবার বেশি হয়ে নষ্টও হয় না, এমনকি কেউ অভুক্তও থাকেন না। এর কারণ হিসাবে মনে করা হয় স্বয়ং মা লক্ষ্মী নিজে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ রন্ধন কার্য তদারকি করে থাকেন। জগন্নাথ দেবের মন্দিরের রান্নাঘরটি সব থেকে বেশি রহস্যময়। এই মন্দিরে রান্নার জন্য কোনো রকম বিদ্যুৎ বা যন্ত্রের সাহায্য নেওয়া হয় না। সম্পূর্ণ রন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হয় কাঠের উনুনের ওপর তেলের ল্যাম্প বা বাতি জ্বালিয়ে। শোনা যায় প্রায় 1000 সেবক প্রতিদিন নিয়ত থাকেন এই রন্ধন প্রক্রিয়ার জন্য। আগুনের চুলার ওপর পরপর 7টি হাঁড়ি বসিয়ে এই রন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং আশ্চর্যজনকভাবে সবার ওপরের হাঁড়ির রান্না সবার প্রথমে হয় এবং তারপর ধীরে ধীরে রান্না হতে হতে সর্বশেষে যে হাঁড়িটি থাকে তার রান্না সম্পন্ন হয় সব শেষে। জগন্নাথ দেবের ভোগ রান্না করার জন্য প্রতিদিন নতুন নতুন মাটির পাত্র ব্যবহার করা হয়, তাই প্রচুর সেবায়িতগণ নিয়োজিত রয়েছেন এই মাটির পাত্র নির্মাণ কার্যে। আরও জানা যায় জগন্নাথ দেবের রান্নার জন্য রান্নাঘরের ভেতর গঙ্গা এবং সরস্বতী নদীর মিলিত যুগ্ম প্রবাহ রয়েছে, যা বাইরে থেকে একেবারেই দেখা যায় না। এমন সব অদ্ভুত লীলা প্রভু জগন্নাথ দেবের কৃপা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। নতুন জগন্নাথ মন্দিরের রাতের দৃশ্য যে কত অপূর্ব, চলো এবার সেটা দেখে নিই। অপূর্ব সুন্দরভাবে এবার প্রভুর দর্শন করলাম। এত বছর আমরা এসছি জগন্নাথ ধামে, কিন্তু এবারে দর্শন হলো সব থেকে সুন্দর। আর সত্যি কথা বলতে এবারে মন্দির চত্বরের সামনে এসে জাস্ট মন ভরে গেল। এত বড় আয়োজন, এত সুন্দর মন্দির, মানে কিছু বলার নেই। চারিদিকটা খুবই সুন্দরভাবে সাজানো। পরিক্রমা করতে যদি তোমরা চাও সেক্ষেত্রেও পুরো মন ভরে যাবে, প্রচুর জায়গা। সত্যি কথা বলতে এত সুন্দর দর্শন এই প্রথমবার আমরা পেলাম। যে সময়টা আমরা এসেছিলাম সবে ধ্বজা উত্তোলন হচ্ছিল, আর সেই কারণে হয়তো প্রভুর দর্শনের ভিড়টা অনেকটা কম ছিল, তাই জন্য আমরা বেশ ফাঁকায় ফাঁকায় দেখে নিতে পারলাম। ঠাকুরকে পুজো দিলাম, আর এরপরে আমাদের ভোগ যেটা সেটা হোটেলে পাঠিয়ে দেওয়া হবে। একবার চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই।
ট্যাপ কলের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ, যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। প্রচুর জায়গা, মানে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এরকম সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, অপূর্ব সুন্দর লাগছে। প্রত্যেকটা দুয়ারের সামনেই জুতো, চটি, মোবাইল রাখার ব্যবস্থা রয়েছে। এবারে যেটা নতুন হয়েছে সেটা হলো সকাল 4টে থেকে সকাল 6:30 পর্যন্ত গেটের সামনে অবধি অটো বা টোটো আসবে। তারপর কিন্তু 200 কিলোমিটারের মধ্যে কোনো রকম অটো বা টোটোর মানে অনুমতি নেই। সেই জন্য তোমরা যখন আসবে অবশ্যই সেটা মাথায় রেখে এসো। পুরী ধাম 4 ধামের এক ধাম, তাই যতবারই আসি ততবারই মন ভরে যায় এবং বারংবার আসার জন্য মন চায়। মন্দিরের অপূর্ব সুন্দর এই শিল্প স্থাপত্য কলিঙ্গ শৈলীর একটি অন্যতম উদাহরণ। সুন্দর আরতি হচ্ছে, চারিদিকে ভজন বাজছে, এখনো কিন্তু প্রসাদ বিতরণ চলছে। এখানে তোমাদের জানিয়ে রাখি, বর্তমানে যে নতুনভাবে মন্দিরটা স্থাপন করা হয়েছে তার বিশেষ কিছু নিয়মাবলী হয়েছে, যেগুলো মন্দিরে আসার আগে তোমাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। শুরুতেই প্রথমে বলি, বর্তমানে জগন্নাথ দেবের মন্দির সকাল 5:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তার মধ্যে যে কোনো সময় এসে তোমরা পুজো দিতে পারো। এর মধ্যে একদম সকালের সময় এবং ধ্বজা উত্তোলনের সময় কিছুটা হলেও জগন্নাথ দেবের দর্শনের জন্য ভক্তদের ভিড় একটু কম থাকে, তাই তোমরা সেই সময় এসে প্রভুর দর্শন করতে পারো। এর সাথে জানিয়ে রাখি, এখন মন্দিরে প্রবেশ করতে গেলে যে কোনো পোশাক পরেই কিন্তু প্রবেশ করা যাবে না। পোশাকের মধ্যে হাফ প্যান্ট, ছেঁড়া জিন্স, স্কার্ট এবং স্লিপলেস পোশাক পরে মন্দিরের ভেতরে প্রবেশের কোনো অনুমতি নেই। এখানে প্রচুর মানুষের ঢল থাকে। গতবার আমরা এসে এখানে বহুক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, আর এবার দেখো কত সুন্দর আয়োজন, এত মানুষ থাকা সত্ত্বেও একদম ভিড় নেই। মন্দিরের সামনের ঠিক এই জায়গাটায় দর্শনার্থীদের জন্য চলছে ভোগ বিতরণ। দেখো রথের সময় কত সুন্দরভাবে আলপনা দিয়ে সাজানো হয় মন্দিরের সিংহভাগ, এবং এই আলপনা কিন্তু প্রতি বছরই নতুনভাবে দেওয়া হয়। সামনেই রথযাত্রা, জানি অগণিত মানুষ আসবে তোমরা এই সময় জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে দেওয়া তথ্যগুলো কিছুটা হলেও হয়তো তোমাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, অবশ্য করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পুরীতে আমরা অনেকেই এসছি, বহুবার এসছি, কিন্তু মহাপ্রভু সম্পর্কিত অনেক তথ্য আছে যেগুলো আমাদের অনেকের কাছেই অজানা। তো চলো আজকে এখানকারই একজন পূজারীর থেকে জেনে নিই এই মন্দিরের কিছু কথা। भगवान का मंदिर खुलता है 4:30-5 बजे तक खुलता है। श्रृंगार होता है, ये होता है मंगलार्पण, इनका कहता है मंगला आरती। भगवान सोने का बाद में जो उठते हैं मंगला आरती कहते हैं। मंगला आरती मतलब आप जैसा घर में उठने के बाद में मुक्त पानी में मुक्त होता है, ये भगवान कपूर के अंदर में भगवान का मुक्त होता है। बाद में भगवान स्नान करते हैं। जो स्नान करेंगे भगवान का, जो कपूर के अंदर में, जैसे आपको पेस्ट में दांत माजन करते हैं ना, जगन्नाथ जी का दांत कट के अंदर में कपूर देकर भगवान का दांत माजन होता है। इसी तरह जब दांत माजन होने के बाद में आप जैसा कुलकुंचा करते हैं पानी देकर, भगवान ऐसा भी कुलकुंचा करते हैं। एक आदमी पानी देगा, एक आदमी कुलकुंचा कराएगा भगवान का। फिर जो भगवान का बाद में फिर सोने का जो जीभ चीरा है, जो जीभ चीरते हैं, भगवान का जीभ चीरते हैं, ऐसा हम लोग करते हैं। इसका जो करने का बाद में भगवान फिर कुलकुंचा करेंगे। कुलने का बाद में भगवान स्नान करेंगे। स्नान का मतलब क्या है, या आपका जैसा मस्तक में पानी डालते हैं ऐसा तरह ऐसा होता नहीं। भगवान का यहाँ 364 दिन भगवान का एक आईना है, अष्ट धातु का। ये अष्ट का धातु का आईने का अंदर में तुलसी फूल भगवान का मस्तक में देगा। देने का बाद में मऊ पंचामृत का अंदर में भगवान का स्नान करेंगे।
64 दिन जो कहता है, जो मंदिर में भगवान स्नान करते हैं इसी मंडप से, एक दिन होता है स्नान मंडप, वो मंडप से जैसा कहता है स्नान यात्रा। ज्येष्ठ पूर्णिमा का दिन में भगवान मस्तक ऊपर में स्नान करेंगे। वो स्नान करने का बाद में भगवान 15 दिन बुखार में रहेंगे। जो 15 दिन बुखार में रहता है, वो बार जो होता है 2024 में भगवान जो बुखार में रहेगा, ये 13 दिन पड़ेगा। भगवान का नेत्र उत्सव होगा, इसी दिन दरवाजा खोलेगा। भगवान स्नान कपड़ा पहन के भोजन खाएंगे। एक बार खाने का बाद में वो जो माला आएगा वो रथ का पास जाएगा। इनको बोलते हैं अडर, जो बुलाओ, हम शरीर अच्छा हो गया, हम जाएगा घूमने के लिए। नंदी घोष रथ आएगा यहाँ। जब जिस दिन रथ आएगा यहाँ, इसी दिन भगवान का रथ यात्रा होगा। कि कैसे होगा, कैसे किसी तरह होगा, वो भगवान जाने। कहने एक दिन में सब कुछ पड़ जाएगा। दरवाजा खोलेगा, नेत्र उत्सव होगा, और भगवान रथ यात्रा होगा। भगवान यहाँ आएगा, रथ का ऊपर विराजमान करेगा। जब राजा आएगा, झाड़ू देगा। ये सब सारे प्रोग्राम जो होगा एक दिन में होगा। जैसा सूर्य भगवान हर टाइम से गोल है। भगवान का आंखों, एक आंख सूर्य है, एक आंख चंद्रमा है। जब कली युग में हम दारू अवतार में पूजा पाएंगे, ब्रह्म अवतार में, जगन्नाथ जी का अवतार में, हमारा बड़ा दाऊ सोएंगे, पलंग देंगे। सुभद्रा मेरा बहन, ब्रह्मा का अवतार में पूजा होता है हमारे पास, बहन का अवतार में, वो सोएंगे। लेकिन हम सोएंगे नहीं। अगर हम सो जाएंगे तो संसार सो जाएंगे। इसीलिए हम कलियुग में इसी तरह है, हम ऐसे हना के रहेंगे पकड़ के। जय जय जगन्नाथ। মন্দিরের বাইরে এবং ভেতরে অর্থাৎ সমগ্র মন্দির চত্বর জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছেন সদা সর্বদা সাহায্যের জন্য। এবং দেখতেই পাচ্ছ মন্দিরের পাশেই রয়েছে কিন্তু এখানকার পুলিশ স্টেশন। আরও দেখিয়ে রাখি, প্রত্যেকটি গেটের সামনেই তোমরা পেয়ে যাবে লেডিস এবং জেন্টস টয়লেট। সুতরাং দূর দূরান্ত থেকে আগত ভক্তদের মন্দিরে এসে কোনো দিক থেকে কোনো রকম অসুবিধাই কিন্তু হবে না। এবার তোমাদের জানাই মন্দিরে পুজো দেওয়ার পদ্ধতি। জগন্নাথ দেবের দর্শনের জন্য আলাদা করে কোনো রকমের টাকা তোমাদের পে করতে হবে না। সকলের জন্য জগন্নাথ দেবের দর্শন সম্পূর্ণ বিনামূল্যে করা সম্ভব। আর পুরোহিত বা পূজারীদের অথবা পাণ্ডাদের সাহায্যে যদি তোমরা পুজো প্রদান করতে চাও, সেক্ষেত্রে তোমরা তোমাদের মনের মতন করে পুজো দিতে পারো। চাইলে তোমরা শুধু খাজা প্রসাদ দিয়েও পুজো অর্পণ করতে পারো, অথবা মালসা ভোগ দিয়েও তোমরা পুজো নিবেদন করতে পারো। এখানে ন্যূনতম 500 টাকা থেকে শুরু করে 2 লাখ 2.5 লাখ পর্যন্ত পুজো প্রদানের রীতি প্রচলিত রয়েছে। তো বন্ধুরা, ঘুরিয়ে দেখালাম তোমাদের জগন্নাথ মহাপ্রভুর মহা মন্দির। দিনের বেলা এবং রাতের বেলা দু রকমেরই ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরের। জানালাম অনেক কিছু অজানা তথ্য। কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে অবশ্য করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবশেষে জয় জগন্নাথ বলে শেষ করছি আজকের ব্লগ। সবাই খুব খুব ভালো থেকো। জয় জগন্নাথ।